ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং আরেকটি ক্লাসিক্যাল প্রেসক্রিপশান কীভাবে করছি তা হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে অবহিত করার জন্য। খুব ক্রিটিক্যাল কেস। এইসব ক্রিটিক্যাল কেস যদি আমরা সারাতে পারি, আমরা যেমন নিজেরাও আনন্দ পাবো, একটা মানুষকেও খুব কষ্টের থেকে, যন্ত্রণার থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি, সেটা আমাদের সবথেকে বড় পাওনা। এই পাওনা টাকা দিয়ে বিচার হয় না, এই পাওনা অন্য কোনো পার্থিব সম্পদ দিয়ে বিচার হয় না। যে সমস্ত ক্রিটিক্যাল কেস, খুব একটা মানুষ ডোর টু দ্য ডেথ, মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছে, এরকম একটা অবস্থা বিভিন্ন রকম কেস যেখানে পাই। আমাদের অনেক হোমিওপ্যাথিক ছেলেরা লুকিয়ে লুকিয়ে অ্যালোপ্যাথিক গুঁড়ো করে দেয়, অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশান করে 4টে 5টা 10টা ওষুধ মিশিয়ে দেয়। অনেক চিটিংবাজ হোমিওপ্যাথ ছিল, ব্যানার্জিয়ান কোম্পানি, প্রোটোকল এসব নাম দিয়ে চিটিংবাজি করে গেছে। 1 মিনিটের ভিতরে 5টা ওষুধ দিচ্ছে, তাদের পদাঙ্ক অনুসরণ করে। অনেক বিএসএমএস পাস করা ছেলেরাও ওই অসভ্যতা করেই চলেছে। চিকিৎসার নামে বাঁদরামো করে চলেছে, ইতরামো করে চলেছে, ছ্যাঁচড়ামো করে চলেছে। কিন্তু হোমিওপ্যাথির চিকিৎসা তা নয়, চিকিৎসা ব্যাপারটাই তাই নয়। চিকিৎসা ব্যাপারটা হলো রোগের সিমটমগুলোকে নিয়ে অনুধাবন করে, অ্যানালিসিস করে, পর্যবেক্ষণ করে, তাকে বুঝিয়ে তার রোগটা কী তাকে জানিয়ে একটা ঔষধ সিলেকশন করা, এবং বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসকদের ক্ষেত্রে সেই ওষুধ কত পাওয়ারের দেবো, কত ডোজ দেবো, কত দিন পরে রিপিট করব, এই সম্বন্ধে সম্যক ধারণা তৈরি করা। দিস ইজ কল্ড ট্রিটমেন্ট অ্যান্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। তাহলে এইসব কেসের উন্নতি করার চেষ্টা না করে পেটেন্ট, টনিক, বায়োকেমিক, 5টা 10টা ওষুধ, 25টা ওষুধ মিশিয়ে দিচ্ছে, 25টা মাদার মিশিয়ে দিচ্ছে, রোগ তো সারে না। আর একই রোগীর ক্ষেত্রে তো এক ওষুধ হয় না, সেইটা অনেকে বোঝে না। যেই একটা রোগ দিয়ে, একটা ওষুধ দিয়ে একটা রোগ সারালাম, সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়ে, কী ওষুধ দিলেন স্যার? ওষুধটা কী দিলেন আগে জানতে হবে। এই তো একটা মেয়ের ব্লিডিং, পারপিউরা হেমোরেজিকা, প্রচণ্ড রক্ত পড়ছিল সারা শরীর দিয়ে, কেটে কেটে, ফেটে ফেটে, সমস্ত ওরিফিস দিয়ে রক্ত পড়ছিল, ফসফরাস দিয়ে ভালো করেছিলাম। এই ভদ্রলোকের কেসটা আমি দেখাবো, ওনার পারমিশন নিয়েছি। ওনার রেকটাল ব্লিডিং চলছে সাংঘাতিকভাবে, খুব দুর্বিষহ জীবনযাপন হচ্ছে। উনি আমার ভিডিও দেখেছিলেন, দেখলেন যে ওই মেয়েটিকে ফসফরাস দিয়ে ভালো করেছি। ওনার মাথার মধ্যে ওটাই ঘুরছিল। ঘুরতে ঘুরতে মানুষের চেতন মনের জিনিসটাই অবচেতন মনের স্বপ্নের মধ্যে চলে যায়। উনি স্বপ্ন দেখলেন, আমাকে স্বপ্ন দেখলেন, ডাক্তার বর্মন ওনাকে বলছে তুমি ফসফরাস খাও। উনি ফসফরাস কিনলেন, এখনও খেয়ে চলেছেন, কিন্তু ব্লিডিং কমেনি, বন্ধ হয়নি। আজ আমার কাছে এসেছেন। তাহলে ফসফরাস ওই মেয়েটির কমেছিল বলে কি ওনার কমবে? এটাই হলো হোমিওপ্যাথি। ওনার তো লাগবে অন্য ওষুধ, ওনার লাগবে লাইকোপোডিয়াম ক্লাবেটাম, ফসফরাসে কমবে না, কিন্তু রোগের টেন্ডেন্সিটা একই, হেমারেজ। সেটাই দেখাবো, সেটাই শোনাবো। সেই গল্পটি আজকের বলছি, অত্যন্ত ইন্টারেস্টিং গল্প। যদিও ভদ্রলোক কষ্ট পাচ্ছে, আমরা এটাকে গল্প বলছি, উপাখ্যানটাকে বলছি। দিস জেন্টলম্যান এজেড অ্যাবাউট 56 ইয়ার্স, 56 বছর বয়স্ক মানুষ। উনি থাকেন আমাদের সেই বিখ্যাত বিতর্কিত জায়গায় সিঙ্গুর, যেখানে হতে পারত একটা বিরাট শিল্প প্রতিষ্ঠান, যেখানে পরিবর্তন হতে পারত পশ্চিমবঙ্গের মানুষের ভাগ্যের। সেটা আজকের একটা আস্থা করে পরিণত হয়েছে, জঞ্জালের ভ্যাটে পরিণত হয়েছে। আমাদের কাছে খুবই কষ্টকর। সেই জায়গায় উনি থাকেন সিঙ্গুরে। ওখানে কিছু ব্যবসা বাণিজ্য ওনার ছিল, সেসব এখন বন্ধ হয়ে গেছে এইসব ডামাডোলের বাজারে। ওনার হঠাৎ রোগটা কীভাবে কী হলো, এবার আসছি সেই পর্যায়ে। ভালো মানুষ, হঠাৎ একদিন সকালবেলা, অনেকের যেমন আস্তে আস্তে রক্ত পড়ছে পায়খানার সাথে বা মলের সাথে, অর্শ বা যে কোনোভাবে, হঠাৎ একদিন উনি টয়লেটে দেখলেন কলকল করে রক্ত পড়ল। ঘাবড়ে গেলেন, স্বাভাবিকভাবে ঘাবড়ে যাওয়ারই কথা। তারপরে যা যা হয়, সার্জেন দেখানো, ওনার ওয়াইফ দাঁড়িয়ে আছেন, ওয়াইফ রেলে কাজ করেন, সেই সূত্রে বিআরসিংয়ে দেওয়া, রেলের কর্মীদের পক্ষে একটা ওদের জন্য স্পেশাল হসপিটাল ইংরেজ আমল থেকে হয়েছিল,
বিআর সিং হসপিটাল। সার্জেনরা দেখলেন, পরীক্ষা করলেন, বায়োপসি করলেন, কলোনোস্কোপি করলেন, বায়োপসি করলেন, ধরা পড়লো, ওনারা বললেন ক্যান্সার। আপনার রেকটামে একটা গ্রোথ পাওয়া গেছে, দ্যাট ইজ অ্যাডিনোকার্সিনোমা। কি সাংঘাতিক ব্যাপার! আগের থেকে দীর্ঘদিন ধরে কোনো হিস্ট্রি নেই, রক্তপাতের ধারাবাহিকতা নেই, হঠাৎ একদিন রক্ত পড়ল আর পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে গেল ক্যান্সার। তাহলে ক্যান্সার কীভাবে লুকিয়ে থাকে একটা হিডেন ওয়েতে, একটা লেটেন্ট ওয়েতে যে কোনো রোগ। এই জন্যে আমরা হোমিওপ্যাথরা বলি যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে। কোনো লুকানো জিনিস থাকলে সেটাকে সারানো সম্ভব হয়। তাহলে ক্যান্সারের অ্যাফেকশান লুকানো ছিল ওনার মধ্যে, মেবি ইট জেনেটিক্যালি, মেবি ইট ইন ফ্যামিলিয়াল ওয়ে। তার কারণ তার বহিঃপ্রকাশ হলো, আউটবাস্ট হলো, একদিন হঠাৎ করে মলদার দিয়ে কলকল করে রক্ত পড়ল। এই অ্যাডিনোকার্সিনোমার ট্রিটমেন্ট কী হবে? উনি দৌড়াদৌড়ি ছুটোছুটি চারিদিকে করতে করতে, সবাই যেটা করে, ওনার ওয়াইফ ফাইন্যান্সিয়াল একটু সলভেন্ট ছিলেন, চাকরি করেন, সবার ভাগ্যে তো আবার সেটা জোটে না। ওনারা মুম্বাই চলে গেলেন টাটা ক্যান্সার হসপিটালে। এই কিছুদিন আগেও চেক আপ করে এসছেন, এই যে কাগজপত্র সব আছে, টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল। ওখানে ওনার চিকিৎসা হলো। অপারেশনের আগে রেডিয়াম থেরাপি দেওয়া হলো। অপারেশনের আগে রেডিয়াম থেরাপি দেওয়া হলো 15টা। 2015 সালে অপারেশন করার আগে রেডিয়েশন দিয়ে নেয়, জায়গাটা মানে শক্তপোক্ত করে নেয়, ভিত তৈরি করে নেয়, চারিদিকটা মজবুত করে নেয়। রেডিয়েশনের নিয়ম এটা। 28টা রেডিয়েশন দেওয়া হলো ওনার, দিয়ে তারপরে অপারেশন করা হলো। অপারেশন করার পরে যাতে কিনা ক্যান্সারাস সেলগুলো আর স্প্রেড না করতে পারে, তার জন্য 8টা কেমোথেরাপি দেওয়া হলো। উনি বাড়ি চলে আসলেন, ভালো ছিলেন। 6 মাস পরে, আফটার 6 মান্থস, আবার ব্লিডিং আরম্ভ হলো। এত টাকা খরচ করে, এত সময় নষ্ট করে, এত দূরে দৌড়াদৌড়ি করে লাভ কি হলো? 6 মাস পরে আবার ব্লিডিং, সেই ব্লিডিং চলছে। আবার উনি হসপিটাল দৌড়াদৌড়ি ছুটোছুটি, আবার টাটাতে গেলেন, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, কিন্তু ভিতরে কোনো ক্যান্সারের সেল পাওয়া যাচ্ছে না, কোনো গ্রোথ পাওয়া যাচ্ছে না, কিছু নেই, অথচ ব্লিডিং হয়ে চলেছে। এটাই হলো সারপ্রাইজিং ব্যাপার, যে আবার যে গ্রোথ আসছে, ক্যান্সারাস গ্রোথ ফিরে আসছে, সেরকম কিছু নেই। অল ইনভেস্টিগেশনস আর নর্মাল, কলোনোস্কোপি নর্মাল, তাহলে ব্লিডিং হচ্ছে কেন? একটা ব্লিডিং পয়েন্ট থেকে ওনার ব্লিডিং চলছে। এই পর্যন্ত হলো রোগের হিস্ট্রি। এখন হোমিওপ্যাথিতে উনি যে ভরসা করে এসছেন, এখন উনি মুশকিলটা করে ফেললেন, ওই ফসফরাস না জেনেই স্বপ্নে দেখলেন আমি খেতে বলেছি, আর 30 কিনে 10 ফোঁটা করে 3 বার গতকাল পর্যন্ত খেয়েছেন। এটাই গণ্ডগোল হয়ে গেছে। এখন ওষুধ তো ওনার ফসফরাস নয়, ওনার সিমটোমেটোলজি লাইকোপোডিয়াম। ম্যাডাম কী খেতে বেশি ভালোবাসেন উনি? সবথেকে বেশি মাছ মাংস ডিমের মধ্যে মিষ্টি পছন্দ করেন বলেছেন, মোটামুটি না বড্ড বেশি? মিষ্টি খেতে খুব ভালোবাসেন অনুবাবু। মিষ্টি কি খুব পছন্দ আপনার? খুব পছন্দ। আপনি বলছিলেন চুরিচামারি করেও বাচ্চাদের মতন খেতে চায়। সো ডিজায়ার ফর সুইটস, আমরা এই যে প্রচুর প্লাস দিয়ে দেখলাম আমি, ডিজায়ার ফর সুইটস, তারা অত্যন্ত মিষ্টি খেতে ভালোবাসে। আর আপনি বললেন খাবার দাবার ভীষণ গরম খেতে ভালোবাসে, অ্যাজ হট অ্যাজ হিজ স্টোমাক আর মাউথ ক্যাভিটি পারমিটস, মুখে বা পাকস্থলীতে যতটা সহ্য করতে পারে। এবং আপনি নিজেও বললেন অনুপবাবু, একটা সময় আপনি কড়াই থেকে গরম মাংস ফুটছে তুলেও খেতেন। গরম ভাতও মা দিতেন নাকি ছোটবেলা, গরম ভাতটা সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথেই খেয়ে সঙ্গে সঙ্গে ভ্যানিশ, হ্যাঁ সঙ্গে সঙ্গে ভ্যানিশ। গরম, এত গরম ভালোবাসে, সঙ্গে সঙ্গে ভ্যানিশ। তবে সঙ্গে সঙ্গে বিরিয়ানি ভ্যানিশ করতে পারে। আমি একটা লোককে দেখেছিলাম একবার, আমি যে কলকাতার আমিনিয়া রেস্টুরেন্টে একটা লোক ছিল, ক্যালকাটা কর্পোরেশনে কাজ করে, অলোকবাবু, আমার জানাশোনা ছিল। দুটো বিরিয়ানি অর্ডার দিলাম। বিরিয়ানি অর্ডার দিয়ে দুজনে, সেই লোকটার চেয়ারও যেমন ছিল, খুব মজবুত চেয়ারা, আর দুজনে উল্টো দিকে ছোটো যে টেবিলগুলো থাকে, দুজন দুই পাশে বসলাম, আর স্যালাড দিল। তো আমি লেবুটা স্যালাডের মধ্যে চাপছিলাম, চেপে, আর ওই নুনের কৌটো থাকে, নুনটাকে একটু ঝাড়ছিলাম।
তারপরে ওনার কাছ থেকে আমি ওনার দিকে তাকাইনি। দুজনের দুই দিকে বিরিয়ানির প্লেট আছে, শুধু একটা লাইন শুনেছিলাম যে এই চামচে করে খাওয়া আমার পোষায় না। ওমার স্যালাডে আমি লবণ টবণগুলো মেশানোর পরে দিকে ওনার প্লেট শেষ। উনিও তাড়াতাড়ি খায় ওই রকমই, মানে দেওয়ার সাথে সাথে। তো ডিজায়ার ফর সুইটস, ডিজায়ার ফর হট ফুড, এই দুটো সিমটমই তো বলে দিচ্ছে ট্রাইকোপোডিয়াম। এরপরে যোগ হলো খিদে খুব বেশি, ক্ষুধা খুব বেশি, প্রচণ্ড ক্ষুধা, এবং ক্ষুধার সময় না খেতে পারলে রেগেও যায়, তার মানে ক্ষুধা সহ্য করতে পারে না। 3 নম্বর সিমটম কভার্ড বাই লাইকোপোডিয়াম। আমরা এরপরে লাইকোপোডিয়ামের এতগুলো সিমটম পেলাম বলে আর অন্যান্য সিমটম কিছু জিজ্ঞাসা করলাম যে ওনার মেন্টালিটি কেমন, রাগ আছে, রাগ খুব বেশি। লাইকোপোডিয়াম ইজ এ ভেরি হট টেম্পার্ড, ইরিটেবল টেম্পারামেন্ট পেশেন্ট অ্যান্ড ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড। ম্যাডাম, আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে উনি কাজকর্ম, চিন্তা ভাবনা, ওনার মত সবার সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন, না নিজে যেটা মনে করেন সেটাই ফাইনাল ভাবেন? নিজেই মনে করে। যেটা নিজেই মনে করে সেটাকে কি দিবাবু ঠিক কথাটা হয়তো আলোচনা করেন অনেক সময় বাধ্যকতা চক্ষু লজ্জার খাতিরে, কিন্তু আমি যা ভেবে রেখেছি বাবা সেটাই ঠিক, আমারটাই আমার ঠিক মনে করি। সো দিস অ্যাটিটিউড বিলংস টু লাইকোপোডিয়াম। তার সাথে প্রচণ্ড গরম খাবার খেতে ভালোবাসে, তার সাথে মিষ্টির প্রতি অসম্ভব লোভ। আর একটা কথাও আপনি বললেন ম্যাডাম, উনি চেঁচামেচি করে রেগে গেলে বড্ড, আস্তে কারবার ওনার নেই, একদম তো সাংঘাতিক চেঁচামেচি করে। রেপার্টরি খুলে দেখলাম চেঁচামেচি যখন খুব বেশি করে তার রুব্রিক মাইন্ডে শ্রিকিং, শ্রিকিং লাইকোপোডিয়াম ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। শ্রিকিং আর স্ক্রিমিং, স্ক্রিমিং নেই কিন্তু শ্রিকিং দিয়েছে। সো শ্রিকিং কাভার্ড বাই লাইকোপোডিয়াম, ডিজায়ার ফর হট ফুড কাভার্ড বাই লাইকোপোডিয়াম, ডিজায়ার ফর সুইটস, tremendous desire for sweets covered by lycopodium, tremendous hungry patient lycopodium, sorinum, phosphorus, iodum, etc. So lycopodium is the choice of medicine. এখন দেখা যাক, আমরা আশাবাদী যারা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি তারা একটাই ওষুধ, সঠিক ওষুধ সিমটোমেটোলজি দিয়ে বিচার করি। আমি আশা করছি দীপকবাবু আপনাকে হোমিওপ্যাথিক ঠিক ঔষধের দ্বারা ব্লিডিং বন্ধ করতে পেরে আপনাকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারবো। ম্যাডাম, আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনার হাজব্যান্ডকে সুস্থ করার। ওষুধ আমার খুব ভালো সিলেকশন হয়েছে এবং আমি খুব আশাবাদী। আই ডু হোপ ইউর হাজব্যান্ড উইল টোটালি কিওর। দিস মাই অ্যাসুরেন্স আই এম গিভিং ইউ বোল্ডলি, স্ট্রংলি অ্যান্ড কনফিডেন্টলি। লাস্ট চেষ্টা আপনার কাছে যদি ঠিক, আপনারা বড় আশা করে, ওনারা বড় আশা করে এসছেন এবং অনেক দিন থেকে চেষ্টা করছেন। আজকে সকাল থেকে প্রতিজ্ঞা করেছেন, একটু আগে বলছিলেন যে আজকে যাই হোক আজকের ওখানে যাবই যাব। আমার অফিসে আজকে একটা মানে রিটায়ারমেন্টের প্রোগ্রাম ছিল বিশাল বড়, তো বাতিল করেছেন। তাও ছেড়ে এখানে এসেছি। আমার প্রতি আপনাদের এত আস্থা আমাকে অবাক করেছে, বিস্মিত করেছে এবং আমার প্রতি, আপনাদের প্রতি, রোগীদের প্রতি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের পারমিশন ছাড়া তবে নিতে পারি না, পারমিশন দিয়েছেন, আরও 10টি ডাক্তারকে শেখানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।